রোম থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটে বোমাতঙ্ক, ২৫০ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ, বিমানবন্দরের সতর্কতা। নির্দিষ্ট সময়ে মালয়েশিয়া যেতে না পারায় প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ, কারওয়ান বাজার ছেড়ে মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা। সর্বদলীয় ঐক্যের পর জুলাই ঘোষণাপত্র সনদে স্বাক্ষর, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস জার্মানির। এবং ছাত্র সংসদ নির্বাচন চায় না বুয়েট শিক্ষার্থীরা, ছাত্র রাজনীতি ফিরলে লেখাপড়া ও গবেষণার পরিবেশ ব্যাহতের শঙ্কা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও সকাল ৯টার পর বিমানটি ২৫০ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে। প্লেনে কোনো বোম্ব গ্রেড থ্রেট আছে কিনা তা জানতে কাজ করবে বোমা ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী। বর্তমানে নিরাপত্তা কর্মীরা প্লেনটিকে ঘিরে রেখেছেন। বোমা হামলার হুমকি পাওয়া বিমানে তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ, যুক্ত হব তার সঙ্গে। মারুফ, তল্লাশি সহ আর কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। অলি, আপনি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখান থেকে যাত্রীরা মূলত বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে বের হচ্ছেন। আমরা এখানে এসে এই বিষয়টা জানতে চেয়েছি যে এখানে আসলে যে এখানে ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যেই বিমানটি BG356 বিমানটি ঢাকায় এসে জরুরি অবতরণ করেছে 8টা 50 দিকে। তারপর থেকেই সেখান থেকে যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে এনে এখানে এয়ারফোর্স কর্তৃপক্ষ বা এভিয়েশন কর্তৃপক্ষ তারা তাদেরকে নিরাপদে একটি এখানে রেখেছেন এবং তাদের এখন পর্যন্ত ইমিগ্রেশন হয়নি। তাদের আত্মীয়র সঙ্গে কথা বলেছি, যিনি এক যাত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, যিনি ওই ফ্লাইটে এসেছেন এবং এখানে অবতরণ করেছেন। তিনি জানিয়েছেন তারা সকলে নিরাপদে আছেন এবং এখানে তাদেরকে একটি জায়গাতে রাখা হয়েছে, যেখানে বিমানের তল্লাশি এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেই তাদেরকে ইমিগ্রেশনের জন্য ছেড়ে দেওয়া হবে। আমরা যদি দেখাতে চাই, এই এলাকাটিতে একটু নিরাপত্তা জোরদার রয়েছে। সকাল 8টা 50 এমন একটি ঘটনা ঘটার পর এমন একটি থ্রেট, মূলত যেই বোমা নিয়ে যে থ্রেটটি আসে সেটা মূলত আসে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেই কর্তৃপক্ষের কাছে, যে কারণে বিমানটি অবতরণের পরপরই তারা যাত্রীদেরকে নিরাপদে নামিয়ে আনে এবং যত দ্রুত সম্ভব তারা বিমানটি চতুর্দিক থেকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিতে চেষ্টা করে এবং বোম ডিসপোজাল ইউনিট সহ যাবতীয় নিরাপত্তা জোরদার করতে যাবতীয় কর্মীরা সেখানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন। তারা বিমানটাকে ঘিরে রেখেছেন এবং তল্লাশি চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি, তবে এখন পর্যন্ত সেই বিমানে 250 জন যাত্রী এবং 13 জন ক্রু যারা ছিলেন তারা সকলেই নিরাপদে রয়েছেন এবং তারা সেই বিমান থেকে নিরাপদে ফিরেছেন এমনটা নিশ্চিত হয়েছি আমরা এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। তবে সব মিলিয়ে এই বিমান এইখানে যাত্রীরা নিরাপদে রয়েছেন এবং তারা ইমিগ্রেশন কিছুক্ষণের মধ্যেই ইমিগ্রেশন পার হতে পারবেন এমনটাও আমরা জানতে পেরেছি। সব মিলে এই ছিল আমার কাছ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। মারুফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারার কর্মীরা আন্দোলনে নেমেছেন। সকালে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেয় তারা। সেখান থেকে সরাসরি সরিয়ে দেওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অবস্থান নেয়
আন্দোলনকারীরা। তারা বলছেন, একে তো মালয়েশিয়া যেতে পারেনি, তারপরও রিক্রুটিং এজেন্সিদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পায়নি। অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা মালয়েশিয়া যেতে চাই, যে আমরা 2025-24 সালে 31শে মে মালয়েশিয়া যেতে পারি নাই। সেই 18,000 কর্মীকে আমরা অতি দ্রুত এবং আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে আমাদের অনেক সময় অনেক মিথ্যা আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের একটাও আশ্বাস কার্যকর হয়নি। প্রবাসী মন্ত্রণালয়ে তাদের কাছে দাবি একটাই, আমাদের 2025 সালে 20 ফেব্রুয়ারির মধ্যে আমাদেরকে মালয়েশিয়া পাঠাতে হবে। দর্শক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মেজবা রহমান, যুক্ত হব তার সঙ্গে। মেজবা, প্রবাসী শ্রমিকদের অবস্থান কর্মসূচির সবশেষ জানাবেন, সেই সাথে বলবেন যে শ্রমিকরা কি বলছেন। ছিলেন যে মালয়েশিয়া যেতে ইচ্ছুক যে সকল কর্মী রয়েছে তারা কিন্তু সকাল থেকে, অর্থাৎ আজকে যে 22 জানুয়ারি, তারা সকাল 9টা থেকে কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু একটি মানববন্ধন করে। অর্থাৎ সেই মানববন্ধন পরে কিন্তু তারা প্রশাসনের সহযোগিতায় কিন্তু তারা সেই মানববন্ধন থেকে কিন্তু বাংলা মোটরের দিকে তারা আসলে পায়ে হেঁটে অবস্থান করে এবং এই মুহূর্তে তারা প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসেছে। তারা তো দাবি দাওয়াতি করছে, অর্থাৎ তারা প্রায় 18,000 কর্মী রয়েছেন, তারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক এবং তারা টাকা জমা দিয়েছেন কিন্তু তাদের পাসপোর্ট, তাদের ভিসা পাননি। এবং তারা এই মুহূর্তে আসলে একটাই দাবি জানাচ্ছে, আগামী অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তারা আসলে মালয়েশিয়া যাওয়ার যে দাবি সেটি আসলে তারা জানাচ্ছেন। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, তারা বেশ দীর্ঘ সময়, অর্থাৎ সকাল 9টা থেকে দুপুরে 1টা পর্যন্ত তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এই মুহূর্তে তারা 2 ঘন্টার একটি বিরতি দিয়েছে। অর্থাৎ বিরতির পর অর্থাৎ বেলা 3টা থেকে তারা আবারও তাদের অবস্থান কর্মসূচি পালন করবে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানে যিনি আইন উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল, তিনি আশ্বস্ত না হওয়া পর্যন্ত তিনি আসলে তারা আসলে তাদের যে দাবি দেওয়া সেটি আসলে তারা চালিয়ে যাবে, তারা এমন জানিয়েছেন। এবং তাদের একটাই দাবি, ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তারা আসলে মালয়েশিয়া যেতে চায়। আমরা কথা বলেছিলাম, যারা কর্মী মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা জানিয়েছেন তারা আসলে টাকা ফেরত চাচ্ছে না। তারা এই মুহূর্তে মালয়েশিয়া যেতেই তারা আসলে মালয়েশিয়া যাওয়াই তাদের হচ্ছে একমাত্র দাবি, একমাত্র দাবি। এবং এই দাবি বাস্তবায়িত না হলে তারা আসলে এমনটা জানিয়েছে, তারা আসলে রাস্তায় একটু এবং তারা এই রাজপথ ছাড়বে না, অর্থাৎ তারা সড়ক ছাড়বে না বলে তারা জানিয়েছে। আমরা কথা বলেছিলাম, তিনি আসলে এই কর্মীদের যিনি সমন্বয় করেছে, তিনি জানিয়েছেন যে আইন উপদেষ্টা যিনি রয়েছেন অর্থাৎ ডক্টর আসিফ নজরুল, তিনি এর আগে আশ্বস্ত করেছেন ভিসার ব্যাপারে। সেই কলিং ভিসাই তারা আসলে সেই ভিসা না পাওয়া পর্যন্ত তারা আসলে কোনো আশ্বস্ত তারা আসলে শুনবে না। তারা এছাড়াও দালালের যে একটি চক্র রয়েছে তার বিরুদ্ধে তারা হুঁশিয়ারি দিয়েছে। আমরা আসলে আমরা যেমনটা দেখছি যে তারা আসলে এই মুহূর্তে ঠিক একটি 2 ঘন্টা বিরতি দিয়েছে। বিরতির পরে কিন্তু বেলা 3টা থেকে কিন্তু আবারও তাদের যে পুনরায় যে আন্দোলন, অর্থাৎ সেই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখি সকাল 9টা থেকে কিন্তু বেশ তীব্র জ্যামজট তৈরি হয়েছিল কারওয়ান বাজারে এবং এরপরে বাংলা মোটর এবং এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ভবনের সামনে। এবং অর্থাৎ ডক্টর আসিফ নজরুল আশ্বস্ত না করা পর্যন্ত তারা এই দাবি দেওয়া ছাড়বেন এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তারা আসলে মালয়েশিয়া যেতে ইচ্ছুক, এই এক দফা দাবি তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে মালয়েশিয়া যেতে ইচ্ছুক 18,000 কর্মী তার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে জার্মানি। সুইজারল্যান্ডে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এমন আশ্বাস দেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজ। এ সময় ডক্টর ইউনূস বলেন, সর্বদলীয় ঐক্যের পর জুলাই ঘোষণাপত্র সনদে স্বাক্ষর করা হবে। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিনেই বিভিন্ন দেশের সরকার প্রধান, শীর্ষ কর্মকর্তা ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।
জার্মান চ্যান্সেলর ওলাফ সলৎসের সঙ্গে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের কারণ, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। জার্মান চ্যান্সেলর বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সর্বাত্মক সহায়তা করবে তার দেশ, আর দুদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার সহ বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে দেশটির ব্যবসায়ী দলকে ঢাকায় পাঠানোর অনুরোধ করেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাব। বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক বিষয়ে আলোচনা করেন তারা। ফিনিশ প্রেসিডেন্টকে বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর। বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা বলেন গ্র্যান্ডি। চলতি বছরের শেষের দিকে এ বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনে গ্র্যান্ডির সমর্থন চান ডক্টর ইউনূস। সম্মেলন শেষে 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। উষা ফিরদৌস, মোহনা সংবাদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। বলেন, ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনা করবে। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। ছাত্র সংসদ নির্বাচন চান না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা, ছাত্র সংসদ চালু হলে ভয়াল ছাত্র রাজনীতি ফিরে পড়াশোনা ও গবেষণার পরিবেশ ব্যাহত হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিকের 4র্থ কিস্তি আজ। 1962 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইকসু প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট 21 বার কমিটি হয়েছে। সবশেষ ইকসু নির্বাচন হয় 2001 সালে। তবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতির গতিপথ বদলে যায় 2019 সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর। 2019 সালের 11 অক্টোবর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ক্যাম্পাসের সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। গেল 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও ব্যতিক্রম বুয়েট। ক্যাম্পাসে কোনোভাবেই কোনো রকম রাজনীতি চাচ্ছি না, কারণ ইকসু যদি আসে কোনোভাবে, তো সেখান থেকে কোনো না কোনোভাবে এক ধরনের ক্ষমতার প্রভাব খাটানো অথবা লেজুর ভিত্তিক রাজনীতি আসার একটা সুযোগ থাকে। সিআর, বিআর এবং র্যাক ব্যাচের অনেক মানুষদের যে কানেকশনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে পাঠাতে পারতেছি এবং আমাদের ভরসার একটা প্রতীকী হলো তারা। পড়াশোনার পরিবেশ অবশ্যই আগের থেকে অনেক বেটার হয়েছে, কারণ যদি বলি আমরা আগে এরকম বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে হচ্ছে গিয়ে মিছিল মিটিং করতে হতো শিক্ষার্থীদের, যেটা তো আসলে কোনো শিক্ষার্থীর পক্ষেই আসলে খুব একটা ভালো দিক না। তবে নিজেদের অধিকার রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা গড়ে তুলেছেন বিশেষ এক ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ব্যাচ প্রতিনিধিরা ছাত্রদের অধিকার রক্ষায় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করে থাকেন। আমরা যারা ফাইনাল ইয়ারে থাকে, র্যাক ব্যাচ বলা হয়, ফাইনাল ইয়ারে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক সেকশন থেকে এবং প্রত্যেক হল থেকে আমাদের কিছু প্রতিনিধি নির্বাচন করা হয়। একটা ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছে তারাই ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি হয়। এই রিপ্রেজেন্টেটিভ বডিটাই হচ্ছে অথরিটির সাথে ডিল করার কাজগুলো করে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবল বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের রয়েছে বলে মনে করেন এই সিনিয়র ব্যাচ প্রতিনিধি। তারা তাদের রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে বা চিন্তা হিসেবে তারা এটা দাবি করতেই পারেন, কিন্তু বুয়েটে কি থাকবে কি থাকবে না এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার মনে হয় সবচেয়ে বেশি বুয়েটের স্টুডেন্টদেরই আছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে গত বছরের 28 সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের 503তম সভায় বুয়েট শিক্ষার্থীরা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে প্রায় 1.5 শতাধিক অবৈধ ইট ভাটা, যেখানে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো সহ কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না ভাটার মালিকরা। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এম এ সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে রয়েছে 1.5 শতাধিক অবৈধ ইটভাটা। এইসব ভাটায় ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি, যার উচ্চতা 120 ফুট হওয়ার কথা থাকলেও কেউই মানছেন না এই নিয়ম। কয়লা ব্যবহার করার কথা থাকলেও পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের। আমরা বয়োবৃদ্ধ মানুষ, শ্বাসকষ্টে ভুগি। এটা কালো ধোয়ার কারণে আপনার গাছের পাতা ঝরে যায়, গাছগুলো মরে যায়। বিভিন্ন ফসলাদি একেবারে টোটালি হওয়া বন্ধ হয়ে গেছে। গাছ কাটে নিয়ে যায় নদী, মাটি কাটে নিয়ে যায়, নদীর বড় হয়ে যাচ্ছে। আমাদের দাবি উপজেলা প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং এই অবৈধ ইটভাটাগুলোকে একটি সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবে। উপজেলা বন কর্মকর্তার অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তেমন কোনো ভূমিকা রাখছে না। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন এটাও কিন্তু প্রয়োগ করে ডিসি অফিস থেকে। আমাদের এখানে টোটালি ফরেস্ট ডিপার্টমেন্টের ভূমিকাই নাই। ইটভাটায় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করা হয়, যার কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের কৃষি জমি ধরে রাখা। ধোঁয়া থেকে শুধু শ্বাসকষ্ট নয়, ধীরে ধীরে এজমা, হাঁপানি সহ ক্যান্সারও হতে পারে। যে কোনো ধরনের ধোঁয়া মানব স্বাস্থ্যের জন্য কিছু রোগের ঝুঁকি বাড়ায়। তার ভিতরে প্রাথমিকভাবে বলতে গেলেই শ্বাসকষ্টজনিত জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি স্বীকার করে ভাটার এই মালিকের দাবি, সবাই যেভাবে অবৈধ ভাটা চালাচ্ছে তিনিও সেভাবে চালাচ্ছেন। এইভাবে এই লিগি আমরা এখন চালাইতেছি। আসলে আমাকে আমি বৈধ তো নাই, এটা আমি কীভাবেই অস্বীকার করি। এইভাবে চলতেছে বা আশেপাশে আরো সবাই চালাইতেছে, চলতেছি। সব জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাস জমির উপরে করার সুযোগ নেই। বেসিক্যালি খাস জমিতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি তদন্ত করব, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধ বিরতির পরও মৃত মানুষের সারি লম্বা হচ্ছে। ইসরায়েলি হামলা না থাকলেও টানা 15 মাসের আগ্রাসনে প্রাণ হারানো অন্তত 120টি মরদেহ উদ্ধার করা হয়েছে গত 24 ঘন্টায়। এদিকে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিশ্রুতির পরও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে 25 জন। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত 2 দিনে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে 120টি পচা গলা মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 47,107 উন্নীত হয়েছে প্রাণহানি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। আগামী 6 মার্চ থেকে তা কার্যকর হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক চিঠির ভিত্তিতে এ তথ্য জানায় রয়টার্স। পরবর্তী সেনাপ্রধান নিয়োগের আগ পর্যন্ত হালেভি দায়িত্ব পালন করবেন। এদিকে নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিশ্রুতির পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। ট্রাম্পের শপথের পরপরই পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিয়েভ ও মস্কো। রাশিয়া বলছে ডোনেৎস্ক অঞ্চলের ভোভকভ গ্রাম দখল নেওয়ার পাশাপাশি 55টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। আর ইউক্রেনের দাবি ভরোনেস অঞ্চলের লিস্কি শহরের কাছে একটি তেল ডিপোতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বিষয়ে দ্রুত পদক্ষেপের প্রচেষ্টা চলমান আছে বলেও জানান তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত অবসানে দুপক্ষকেই ছাড় দিতে হবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলের বলু প্রদেশের কারতালকায়া রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে
76 জনে দাঁড়িয়েছে, গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও অর্ধ শতাধিক মানুষ। এর আগে স্থানীয় সময় সোমবার রাতে 12 তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্তাল হোটেলে এই আগুন লাগে। ওই সময় হোটেলে 234 জন অতিথি অবস্থান করছিলেন। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের 12 ঘন্টা সময় লেগেছে। খেলার খবর ক্রিকেট। সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 60 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে সমতা আনল বাংলাদেশ নারী দল। একই সঙ্গে ক্যারিবীয় মাটিতে তাদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় পেল টাইগ্রেসরা। টস হেরে ব্যাট করতে নেমে 48 ওভার 5 বলে 184 রানে অল আউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ 68 রান করেন নিগার সুলতানা জেতি। জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের নৈপুণ্যে 35 ওভারে 124 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। নাহিদ আক্তারের শিকার 3 উইকেট, মারুফা রাবেয়া ও ফাহিমা নেন 2টি করে উইকেট। এই জয়ে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিয়ে রাখল বাংলাদেশ। বিপিএল প্রসঙ্গ। বিপিএলে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিছুক্ষণ পরে মাঠে নামবে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চিটাগং। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল চিটাগং আজ ঢাকাকে কোনো মতে হারালে প্লে অফের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে, যেখানে লিগ পর্বে নিজেদের বাকি 3 লড়াইয়ের একটিতে হারলেই প্লে অফের আশা ম্লান হয়ে যেতে পারে ঢাকা ক্যাপিটালসের। এদিকে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রোম থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটে বোমাতঙ্ক, 250 যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ, বিমানবন্দরের সতর্কতা। নির্দিষ্ট সময়ে মালয়েশিয়া যেতে না পারায় প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ, কারওয়ান বাজার ছেড়ে মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা। সর্বদলীয় ঐক্যের পর জুলাই ঘোষণাপত্র সনদে স্বাক্ষর, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস জার্মানির। এবং ছাত্র সংসদ নির্বাচন চায় না বুয়েট শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি ফিরলে লেখাপড়া ও গবেষণার পরিবেশ ব্যাহতের শঙ্কা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।